সময় নিজের মতন অতিবাহিত হচ্ছে। দর্শিনী গ্রামে এসেছে প্রায় সপ্তাহখানেক হতে চলল। ছোট বৌদির খারাপ কথা, বিচ্ছেদের যন্ত্রণা, নতুন করে বাঁচার উন্মাদনা নিয়ে কাটছে দিনগুলো। এখন শীতল রাত নেমেছে প্রকৃতিতে। দর্শিনী জানালার সামনে দাঁড়িয়ে আছে। বিশাল রূপোর থালার মতন চাঁদ উঠেছে আকাশে। দর্শিনী সেই দিকেই দৃষ্টি স্থাপন করে আছে। তার খাটে ঘুমিয়ে আছে তৃণা। দুজনে একসাথেই ঘুমায়। দর্শিনী চাঁদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। বিশাল আকাশে চাঁদটা যেমন একা, তেমনই একা মাটির বুকে দাঁড়িয়ে থাকা দর্শিনী। এ একাকিত্ব কারো সামনে প্রকাশ করা যায় না, আর না যায় ভেতরে ঢুকিয়ে রাখা। আশেপাশে হাজার খানিক মানুষ থাকলেও প্রিয় মানুষের শূন্যতা বড্ড পোড়ায়। প্রিয় মানুষ ব্যতীত খুব জোর পেঁচে থাকা যায়, কিন্তু ভালো থাকা যায় না। আর দর্শিনী প্রতিনিয়ত ভালো না থাকার অভাবে দুমড়ে মুচড়ে পড়ছে। আচ্ছা, সে যেমন কষ্ট পাচ্ছে, তার একাংশ কষ্টও কি বিপ্রতীপ পায় না? এত বছর একসাথে ছিল, একটু কি মায়াও জন্মায়নি? হ্যাঁ, পুরুষ জাতি এত কঠোর কেমন করে হয়? ভাবনার মাঝে উঠোনের দক্ষিণ পাশে কারো ছায়া দেখতে পায় দর্শিনী। লেবু গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। কিছুটা চমকে ওঠে সে। এত রাতে তাদের উঠানে কে দাঁড়িয়ে আছে? ফিস ফিস কথার শব্দও পাওয়া যাচ্ছে। দর্শিনী সামান্য ভয় পেলেও সাহস রাখে বুকে। বিছানা কতক্ষণ হাত টালো মোবাইলটা খোঁজার জন্য। অতঃপর মনে পড়ল, দৃষ্ট বিকেলে মোবাইলটা দিয়ে গেম খেলেছে, হয়তো তাদের ঘরে নিয়ে গেছে। দর্শিনী হতাশার শ্বাস ফেলল। কৌতূহল দমানোর জন্য ধীর পায়ে বেরিয়ে আসে ঘর থেকে বেরোতেই দর্শিনীর ঘরের দরজাটা একটু শব্দ করে বাড়ি খায়। অন্ধকারে সে শব্দে চমকে ওঠে দর্শিনী। ধীর গতিতে দরজাটা আটকিয়ে উঠোনে নামে সে, কিন্তু অদ্ভুতভাবে পুরো উঠোন জুড়ে কেউ নেই। দর্শিনী লেবু গাছটার নিচে এগিয়ে গেল। সে জায়গাটা ফাঁকা, কেবল কয়েকটা জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে। দর্শিনী ডানে বামে খোঁজ করেও কাউকে না পেয়ে নিরাশ হলো। হঠাৎ তার মাথাচাড়া দিয়ে উঠল অন্য ভাবনা। গ্রামের মানুষেরা বলে, রাত হলে লেবু গাছের নিচে নাকি ভূত প্রেত থাকে। তবে কি সে এমন কিছুই দেখল? দর্শিনীর হঠাৎ করে ভয় লাগতে শুরু করলো। সে অনুভব করলো, এ অবস্থায় হুটহাট তার বেরিয়ে পড়া উচিত হয়নি। বাচ্চাটার না আবার ক্ষতি হয়ে যায়। দর্শিনী দ্রুত ঘরের দিকে এগিয়ে যাবে, এমন সময় তার বাহুতে কেউ হাত রাখে। দর্শিনী চমকে ওঠে। ভিতর হৃৎপিণ্ড ছলাৎ করে ওঠে। ঘামে ভিজে যায় শরীর। ভীতু নয়নে সে পিছে তাকাতেই শরীরের পুরো উত্তেজনাটা শিথিল হয়ে যায়। এতক্ষণের উত্তেজনার জায়গায় ভর করল বিস্ময়। দর্শিনী অবাক কণ্ঠে বলল, বাবা, তুমি এখানে? প্রতাপ সাহা ঠোঁট এলিয়ে হাসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে নিবিড় কণ্ঠে শুধালো, তুমি এত রাতে এখানে কি করছো মা? দর্শিনী শাড়ির আঁচলটা নিয়ে মুখ ও গলার ঘামটা মুছল। নিজেকে একটু সময় দিয়ে তাতস্থ করল। উত্তেজনা ভয় কেটে যেতেই সে বলল, এ তো ঘুম আসছিল না দেখে উঠোনে হাঁটছিলাম। তুমি উঠেছো কেন বাবা? আমি তো দরজার শব্দ পেয়ে উঠলাম। গ্রামে চোর ডাকাতের প্রকোপ বেড়েছে, তাই ঘুমালেও ঘুম হয় না। সামান্য শব্দ পেলেই সজাগ হয়ে যাই। তোমার এত রাতে উঠানে নামা উচিত হয়নি মা। রাতের বেলা কত রকমের বিপদ হতে পারে। এমন খারাপ ছেলে পেলেরা রাত বিরতে নেশা করে ঘুরে বেড়ায়। এজন্য উঠানেও তুমি নিরাপদ না। কি বলেছি বুঝেছ মা? হ্যাঁ বাবা, বুঝেছি। কথা শেষ করে মুচকি হাসি দিল দর্শিনী। একটু আগে সে এখানে তবে কাকে দেখেছে? নাকি চোর ডাকাত দল এসেছিল? মনের মাঝে একটা দ্বিধা রয়ে গেল দর্শিনীর। তুমি কি এখন ঘুমাবে? না হয় চলো, বাবা মায়ে মিলে আজ একটু কথা বলি। দর্শিনীরও ঘুম আসছিল না। যাক, অবশেষে তার একাকিত্ব দূর করার একজন মানুষ পেল। দর্শিনী হাসি মুখে সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, ঘুম আসছে না, চলো গল্পই করি। প্রতাপ সাহা মেয়েকে নিয়ে উঠানের কিনারার মাচাটায় উপর গিয়ে বসলেন। মেয়ের মাথায় যত্নের হাত বুলিয়ে বললেন, জানো, তুমি যখন জন্মালে তখন আমার কি যে খুশি লেগেছিল। আমি তোমার মাঝে আমার মাকে খুঁজে নিয়েছিলাম। তুমি যাই আবদার করতে তাই পূরণ করার চেষ্টা করতাম। আমার মনে হতো আমার মা আবদার করছে। তোমার মা হাজার বারণ করলেও আমি শুনতাম না। তোমার প্রতি আমার এত ভালোবাসায় হয়তো তোমার জীবনে সুখ কেড়ে নেওয়ার কারণ। বাবা শেষ কথাটার অর্থ বোধগম্য হলো না দর্শিনীর। অবাক কণ্ঠে বলল, কি বলছো বাবা? তুমি আমার সুখ কেড়ে নেওয়ার কারণ কিভাবে? প্রতাপ সাহা মুখ নিচু করে ফেললেন। দীর্ঘশ্বাস ফেলে নিজের ব্যর্থতা প্রকাশ করলেন। বিষণ্ণ কণ্ঠে বললেন, বিপ্রতীপের সাথে তোমার বিয়েতে তোমার মা অনেক অমত করেছিল।
কিন্তু আমি এতটাই মেয়ের আবদার পূরণ করতে সচেষ্ট ছিলাম যে এই অমত আমি শুনিনি। সেদিন যদি একটাবার তোমার মায়ের কথার গুরুত্ব দিতাম, তবে আজ তোমাকে নির্ঘুম একাকিত্বপূর্ণ রাত্রি যাপন করতে হতো না। আমার দুঃখের পুরোটা দায়ভার আমার বাবা। এটার ভার আমি কাউকে দিব না। ভুল মানুষকে আমি ভালোবেসেছিলাম, যার খেসারত আজ আমি আমার সুখ বিসর্জন দিয়ে দিচ্ছি। তুমি তো কেবল আদর্শ বাবা হতে চেয়েছ, মেয়ের কোনো অভিযোগ রাখতে চাওনি। তাহলে তোমার ভুলটা কি? মেয়েকে রাজ্যে সুখ দিতে চেয়েছ, এখানে তোমার দোষটা কি? দর্শিনী কাট জবাবে হাসলেন প্রতাপ সাহা। দীর্ঘশ্বাস ফেলে আফসোসের সহিত বললেন, বরাবরই স্কুলের অঙ্ক শিক্ষক হিসেবে আমার সুনাম ছিল। সবাই বলতো প্রতাপ সাহার মতো অঙ্কের সমাধান কেউ করতে পারে না। কিন্তু জীবন অঙ্কের এমন ভুল সমাধান করব কে জানতো? অঙ্ক কষতে কষতে শেষ অবধি এসে দেখি পুরো অঙ্কটাই ভুল কষেছি। এই ভুল কি আদৌ শোধরাবার? বাবার এমন অসহায়তা দর্শিনী সহ্য হলো না। সে জড়িয়ে ধরল বাবাকে। প্রতাপ সাহার চোখে অশ্রুকণা, কণ্ঠস্বর কাঁপছে। মেয়েটার জীবন এভাবে ধ্বংস হচ্ছে, তা কোন বাবাই সহ্য করতে পারবে? দর্শিনী বাবার অসহায়ত্ব বুঝল। বাবাকে শক্ত করে জড়িয়ে তৃপ্তিদায়ক স্বরে বলল, তুমি একজন অসাধারণ শিক্ষক, সাথে একজন আদর্শ বাবা। বাবাদের কোনো ভুল নেই, বাবারা সবসময় সঠিক। তোমার অঙ্ক কখনোই ভুল হয়নি, আর হবেও না। আমার ভাগ্যটা খারাপ, সেটার দায়ভার তোমার না। তবে এই খারাপ হওয়ার পেছনেও হয়তো ভালো কিছু আছে। তুমিই তো বলতে, প্রতিটা কাজের ভালো খারাপ দিক আছে, দুটো দিক আছে। আমরা খারাপ দিকটা দেখছি, অথচ ভালো দিকটা হয়তো চোখেই লাগছে না। তুমি মন খারাপ করো না বাবা। মুদ্রার এই পিঠ দেখে মন খারাপ করেছো, এখনও তো ও পিঠ দেখা বাকি আছে, তাই না? প্রতাপ সাহা হাসলেন। মেয়েটা তার কত বোঝদার হয়ে গেল। হাসি মুখে বজায় রেখে সে বলল, ও পিঠও খুব শীঘ্রই দেখবো মা। জীবন যদি তোমাকে আরেকটা সুযোগ দেয়, তবে অতীত ধরে রেখে সে সুযোগ হাতছাড়া করো না। তোমাকেও কেউ একজন অনেক ভালোবাসবে, তাকে ফিরিয়ে দিও না তুমি। আরেকবার জীবনকে সুযোগ দিও। জীবন একটাই, বাঁচার মতো বাঁচতে হবে। বিষাদ নিয়ে কি ভালো থাকা যায়? মৃত্যুর আগে আমি আরেকবার আমার অঙ্ক মিলিয়ে দিয়ে যেতে চাই। আরেকবার আমি তোমাকে হাসতে দেখতে চাই। তুমি আমায় সে সুযোগ দিও মা। দর্শিনী আর কোনো কথা বলল না, কেবল ছোট্ট শ্বাস ফেলল। আদৌ সে আবার বন্ধনে জড়াতে পারবে? বন্ধনে যে তার বড্ড ভয়। গ্রামের সকাল বরাবরই মিষ্টি হয়। দর্শিনী দাঁড়িয়ে আছে বড় মাঠের এক কোণায়। দীর্ঘ এতক্ষণ পরিশ্রম করে সে ক্লান্ত। আজকাল অল্পতেই ক্লান্ত লাগে তার। দর্শিনী জাম গাছটার ছায়ায় এসে দাঁড়িয়েছে। টিনা মেডিকেল কলেজের ছাত্রী, বিধায় গ্রামে মৃত্যুঞ্জয় আর দৃষ্টান্তের ক্যাম্পিংয়ে সেও সাহায্য করছে। দর্শিনী তাদের সাথে টুকটাক কাজ করছে, কারণ দর্শিনীও মেডিকেল কলেজের ছাত্রী ছিল। কিন্তু ডাক্তার হওয়ার আগেই প্রণয়ে জড়িয়ে তার সুন্দর ভবিষ্যৎ সে নষ্ট করেছে। মাঝে মাঝে নিজেই ভেবে অবাক হয় যে নিজের পায়ে নিজে কীভাবে কুড়াল মেরেছে সে। গাছের নিচে দাঁড়িয়ে থেকে হঠাৎ ট্রিনার দিকে দৃষ্টি যায় তার। ট্রিনা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মৃত্যুঞ্জয়ের দিকে। দর্শিনী অবাক হয়। এমন দৃষ্টির মানে তার কাছে অজানা নয়। তবে কি মেয়েটা মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? ধূসররাঙা বিকেল পরিবেশে গগনে থেমে থেমে মেঘ গর্জন করে উঠেছে। কিঞ্চিত বিদ্যুৎ চমকাচ্ছে। ধুলোবালি উঠছে বাতাসের সাথে তাল মিলিয়ে। দর্শিনী শুয়ে আছে তার বিছানায়। দিন পেরোচ্ছে স্রোতের বেগে। আজ 27টা দিন হতে চলল সে পিছুটান ফেলে চলে এসেছে তার বাবার ভিটে। আজকাল তাকে শূন্যতা তত বেশি পুরাতে পারে না, কিন্তু বিষাদ রোজ নিয়ম করে বক্ষস্থলে নীল ব্যথা লেপটে দিয়ে যায়। বিষণ্ণতা রোজ হিসেব করে সকাল বিকেল করা নাড়ে তার হৃদয় কোণে। সে পাত্তা দেয় না, নিজেকে ব্যস্ত রাখতে চায় নানান অজুহাতে। কিন্তু মন কিসে বুঝে সেসব বুঝে? সে তো ভালোবেসেছিল। বড্ড ভুল কি করেছিল? মানুষ কেন চলে যায়? কেউ একজন থেকে যেতে পারে না? কে একজন থেকে যাক, কেউ থাকুক যে ব্যথা বুঝবে, আবেগ বুঝবে। বিপ্রতীপকে সে ভালোবেসেছিল, কিন্তু দিন শেষে মুখ ফিরিয়ে নিয়েছে সে মানুষ। কি ভীষণ যন্ত্রণায় তাকে ডুবিয়ে দিয়ে মানুষটা সুখের বাসর পেতেছে। মানুষগুলো কেমন বদলে যায়, তাই না? মানুষগুলো কেন চিরদিন এক থাকে না? কেন ভীষণ ভালোবাসায় বদলে যায় অবহেলার কাতুর্যে? মানুষগুলো কেন কথা দিয়ে কথা রাখে না?
মানুষগুলো কেন দিন শেষে থেকে যায় না? ভাবনার মাঝেই দর্শিনীর ফোনটা বেজে ওঠে তুমুল শব্দে। তার ধ্যানে ব্যাঘাত ঘটে। ফোনের স্ক্রিনে তাকাতে জলজল করে ওঠে একটা অপরিচিত নাম্বার। বোঝাই যাচ্ছে ফোনের সংরক্ষণ তালিকায় নাম্বারখানা নেই। দর্শিনী তবুও নাম্বারখানা চিনল। ফোনটা রিসিভ করে নির্লিপ্ত কণ্ঠে বলল, মায়া। ফোনের বিপরীতে থাকা নারীটা অবাক হলো। বিস্মিত কণ্ঠে বলল, চিনলে কিভাবে আমাকে সই? দর্শিনী একটু হাসলো। নিবিড়ভাবে বলবো, তোমায় চিনব না? কি বলছো? আমার জীবনের চরম সর্বনাশ বলো আর উপকার বলো, সেটা তো তুমিই করেছিলে, তাই না? আর তোমায় চিনব না আমি? মায়া খিলখিল করে হেসে উঠল। দর্শিনীর কথাটা প্রশ্রয় দিয়ে বলল, কোনো একদিন বুঝবে এটা চরম উপকার ছিল। চরিত্রহীন পুরুষের সাথে ত্যাগ স্বীকার করে পড়ে থাকা ভীষণ ক্ষতি ছাড়া আর কিছুই না, তাই বুঝি? তা আমি না হয় না জেনে চরিত্রহীন পুরুষের কাছে গিয়েছিলাম। তুমি জেনে শুনে এলে যে? নিজের এত বড় ক্ষতিটা করে আমার উপকার না করলেই পারতে। দর্শিনীর কণ্ঠে বিদ্রুপ স্পষ্ট। মায়া হাসল, মিষ্টি করে বলল, দর্শিনীরা ভীষণ নরম। তারা প্রতিবাদ করতে জানে না। তারা সহ্য করে কাটিয়ে দিতে চায় আজীবন। কিন্তু মায়া তেমন না। বিপ্রতীপে সোজা করার জন্য মায়ারা আসে। তুমি হয়তো আমায় খারাপ ভাবছো। জেনে শুনে বিপ্রতীপকে বিয়ে করেছি বলে তুমি শরীরেকেও শত্রু ভাবো। কিন্তু এটাই সত্যি, আমি প্রাপ্য না। তোমার স্বামীর তোমাকে রেখেও আমার দিকে নজর গিয়েছিল। যদি আমি প্রত্যাখ্যান করতাম তবে আরেক দিকে যেত। তোমার সংসার একদিন ঠিকই ভাঙত, দুদিন আগে আর পরে। কিন্তু এই বেইমানগুলো উচিত শিক্ষা পেত না। দর্শিনীদের ভেঙে দিয়েও এরা নির্দ্বিধায় সুখে থাকতো। দর্শিনী অবাক হলো। এতটুকু একটা মেয়ে, কিন্তু তার কথায় কি তেজ, কি প্রতিবাদ! সত্যিই তো, দর্শিনীরা বোকা, নরম। তারা প্রতিবাদ করতে জানে না। মায়ের কথা আর যুক্তি তো ফেলনা না। সত্যি বিপ্রতীপের মন বাহিরে চলে গিয়েছিল। মায়া না হলেও কেউ না কেউ তার সতীন হতো। মেয়েটার তো দোষ নেই। দর্শিনীকে চুপ থাকতে দেখে মায়া তপ্ত শ্বাস ফেলল। কি মনে করে যেন বলল, জানো, তোমার জন্য আমার আক্ষেপ হয় ভীষণ। মন খারাপের উড়ো চিঠি আসে হৃদয় মাঝে। ভালোবেসে কি ভুলটাই না করেছিলে। আমারও নিজের উপর ভীষণ মায়া হয় গো। কি আর করার, ভুলগুলো মোর ভুল হয়ে যাক। তুমি না হয় আগলে রেখো ওই পরিবারকে। মায়া আবার হাসলো। মেয়েটা কারণে অকারণে হাসে। হাসি থামিয়ে তার রেনরেনে কণ্ঠে ঝংকার তুলে বলল, এত ভালোবাসার পরও এই ইট পাথরের বাড়ি তোমায় আপন করলো না, আর আমায় বলছো আগলে রাখতে? এরা কারো আপন হতে পারে না। দর্শিনী মায়ার কথার অর্থ খুঁজে পায় না। মেয়েটার মনে কথার ধরনে কেমন একটা আক্রোশ খুঁজে পায়। এত আক্রোশ নিয়ে আদৌ বিপ্রতীপকে ভালোবেসেছিল তো? দর্শিনী নিজের মনে দ্বিধা মনে রাখল। বিষণ্ণ কণ্ঠে বলল, ওরা যা করার আমার সাথে করেছে। তোমায় ওরা কিছু করবে না। তুমি ওদের একটু ভালোবাসা দিও। ওদের হয়ে তুমি এত কথা বলছো সই, অথচ সেদিন তোমার পক্ষ থেকে উকিল সাহেবের ডিভোর্স পেপার দেখে কি খুশি শাশুড়ির। বিপ্রতীপ অবশ্য একটু খারাপ লাগা প্রকাশ করেছে, কিন্তু পরক্ষণে সাইন করিয়ে দিয়েছে পেপারটাতে। হ্যাঁ, ননদার শ্বশুরমশাই ভালো, কিন্তু ওরা ভালো না। তোমায় একটু ভালোবাসলে কি বড্ড বেশি ক্ষতি হয়ে যেত? মায়ের প্রশ্নের উত্তর খুঁজে পায় না দর্শিনী। আনমনে কেটে দেয় ফোনটা। সত্যিই তো, তাকে ভালোবাসলে বড্ড ক্ষতি হয়ে যেত। সে তো একটু ভালোবাসার জন্য ও বাড়ি মাটি আঁকড়ে পড়েছিল, কিন্তু শেষমেশ অবহেলা নিয়ে ফিরে আসতে হলো কেন তাকে? দর্শিনীর চোখের কার্নিশ ঘেঁষে অশ্রুকণা গড়িয়ে পড়ল। তার ভাবনার মাঝে কুনকুনিয়ে গান গাইতে গাইতে রুমে প্রবেশ করল তৃণা। দর্শিনী দ্রুত চোখের কোণা মুছে চুপ করে শুয়ে রইল। ভাব এমন যে শুয়ে আছে সে, ঘুমিয়ে আছে। তৃণা কতক্ষণ গুনগুনিয়ে গান গাইল, চুলগুলো যত্নে বাঁধল। সব নীরবে পর্যবেক্ষণ করল দর্শিনী। মেয়েটার মধ্যে অগাধ পরিবর্তন লক্ষ্য করা যায় আজকাল। আগেও চঞ্চল থাকলেও এত সাজগোজ করতো না, কিন্তু এখন সাজগোজ করে, গুনগুনিয়ে গান গায়, আরও নানান রকমের পরিবর্তন। জীবনে যখন প্রেমময় বসন্ত আসে, তখনই বিশেষ পরিবর্তন ঘটে মানব দেহে। আর তিনার শরীরে পরিবর্তন সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। তিনার চুল আঁচড়ানোর মাঝেই ধৃষ্ট ঘরে ছুটে এলো। হাঁপাতে থাকা শ্বাস প্রশ্বাস নিয়ে মুখের ঘামটা মুছে দর্শিনীকে ধাক্কানো আরম্ভ করলো। ধাক্কানোর সাথে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, পিসি তাড়াতাড়ি ওঠো, ওরা দাদুকে মারছে। ধৃষ্টের কথায় লাফিয়ে উঠল দর্শিনী। তৃণাও ততক্ষণে আরশির সামনে থেকে সরে দৃষ্টির কাছে এলো।
দর্শিনী দৃষ্টির ঘমার্থ মুখখানা আঁচল দিয়ে মুছে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে বাবার? কোথায় বাবা? কে মারছে বাবাকে? পিসি দাদু মাঠে, তাড়াতাড়ি চলো, দাদুকে কারা যেন মারছে। দর্শিনী দ্রুত উঠে দাঁড়ালো। ট্রিনার দিকে এক পলক তাকাতেই চোখে চোখে কথা হলো তাদের। সাথে সাথে ছুট লাগালো দুজন। ঢাকা শহরে অনবরত 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে আবার বর্ষণ বন্ধ হয়েছে। আকাশ স্বচ্ছ। গত 2 দিনের বর্ষণে শহরের কিছু কিছু আবাসিক এলাকা তো প্রায় ডুবেই যাচ্ছে যেন। মায়া দর্শিনীর সাথে কথা বলার সময় আকাশ ভেঙে ঝড় করে আবার বৃষ্টি নামলো। মায়া ফোনটা খাটে রেখে ছুট লাগালো ছাদের দিকে। সকালে জামা কাপড় শুকাতে দিয়েছিল ছাদে। সিঁড়ির দিকে আসতেই তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে আবার ধীর পায়ে নিজের ঘরের দিকে গেল। ঘরের ভিতর দাঁড়িয়ে উচ্চ স্বরে হাঁক পড়ল, শাশুড়ি, শাশুড়ি, কোথায় আপনি? মায়ার ডাকের বিপরীতে কোনো শব্দ এলো না। মায়া কণ্ঠ আর একটু উঁচু করে ডাকলো, শাশুড়ি কোথায় আপনি? ডাকের পর মিনিট 2 পেরোতেই মোহনা ছুটে এলো। চুলগুলো এলোমেলো, চোখগুলো ফুলে আছে, বোধহয় এতক্ষণ ঘুমিয়েছিল। মোহনা হতদন্ত হয়ে রুমে প্রবেশ করেই বিরতিহীন কণ্ঠে বলল, কি হয়েছে বউ, কি হয়েছে? মায়া নিজের মাঝে হাসি চেপে ন্যাকা স্বরে বলল, আসলে আমার আজ সারাদিন শরীরে জ্বর জ্বর ভাব। এদিকে দেখুন বৃষ্টি এসেছে। ছাদে কতগুলো কাপড় দিয়েছিলেন না সকালে, সেগুলো বোধহয় ভিজে চুপসে গেছে। আপনি গিয়ে নিয়ে আসবেন একটু। মোহনার ঘুমন্ত মস্তিষ্ক কথাটা পৌঁছাতেই হাই হাই করে ছুটল ছাদে। মায়া মিটমিটিয়ে হাসছে। প্রায় মিনিট 3 পর ঠাস করে আওয়াজ এলো, সাথে মোহনার আত্মচিৎকার। মায়া জানতো এমন কিছুই হবে। বৃষ্টির সময় ছাদ পিছলে থাকে, আর মোহনা কাপড় বাঁচাতে ছুট লাগালেই পিছলে পড়বে। অবশেষে তার বুদ্ধি সফল হলো। মায়া আর একটু সময় অপেক্ষা করে কি হলো বলে ছুটে গেল। তন্মধ্যে বিপ্রতীপ অফিস থেকে ফিরেছে। মায়ের চিৎকার শুনে সেও দৌড়ে গেল ছাদে। মোহনা সোফায় বসে কাতরাচ্ছে। তার ডান পাটার ভীষণ বাজে অবস্থা, পরে হয়তো ভেঙে গিয়েছে। বিপ্রতীপ বরফ ঘষছে। তার বাবা বসে আছে পাশে। মায়া চুপচাপ দাঁড়িয়ে আছে। বিপ্রতীপ বরফ ঘষতে ঘষতে বিহঙ্গিনীর উদ্দেশ্যে হাঁক ছুড়ল, বিহু, বিহু কোথায় তুই? বিহু। বিহঙ্গিনীর রুম থেকে কোনো শব্দ এলো না। বিপ্রতীপ বিরক্তিতে নাক মুখ কুচকে আবার ডাক দিল, বিহু কোথায় গেলি? তবুও কোনো সারা শব্দ বা প্রত্যুত্তর এলো না। বিপ্রতীপের ভ্রু কুচকে এলো। মায়ার দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, বিহু কি বাড়িতে নেই? বিপ্রতীপের প্রশ্নে মায়া ঠোঁট উল্টালো। ডানে বামে মাথা নাড়িয়ে বলল, জানি না। সর্দি তো আজ বাড়ি থেকে বের হয়নি। বিপ্রতীপের কুচকানো ভ্রু আরো কুচকালো। তড়িঘড়ি করে সে উঠে বিহঙ্গিনীর রুমের সামনে গেল। দরজা সামান্য ঠেলতেই খুলে গেল হাঁক করে। পুরো ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। বিছানার উপর কেবল একটা সাদা কাগজ উঠছে, যা কলমদানি দিয়ে আটকে রাখা। বিপ্রতীপ ছুটে গেল। কাগজটা হাতে নিতেই চক্ষু চরক গাছ। ছুটে গেল আবার বসার রুমে। তার শরীর কাঁপছে, ঘাম ছুটছে শরীর শির দাঁড়াবে। মোহনা ছেলেকে ঘামতে দেখে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, বাবু, কি হলো? বিহু কই? বিপ্রতীপ মায়ের দিকে চিঠিটা এগিয়ে দিয়ে কাপা গলায় বলল, মা, বিহু চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে বিহু। ঝিরি ঝিরি বৃষ্টির জন্য দর্শিনীর শরীর প্রায় খানিকটা ভিজে গেছে। সে প্রাণপণে দৌড়িয়ে তাদের মাঠে হাজির হয়। তার পিছু পিছু তৃণা, নিধি, নিপা সবাই হাজির হয়েছে। মাঠের মাঝামাঝি তখন দাঁড়িয়ে আছে অনেকে। ভীষণ হট্টগোল সেথায়। দর্শিনী এগিয়ে যেতে তার পিলে চমকে উঠল। বাবার মাথায় এক কোণা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। তাকে ধরে দাঁড়িয়ে আছে দৃষ্টান্তদা। সেথায় চলছে নিরলস বাক বিতর্ক। দর্শিনী সহ সকল মহিলা আতকে উঠল। দর্শিনী ছুটে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। বাবার মাথায় ছাই রাঙা শাড়ির আঁচলটা চেপে ধরল। উৎকণ্ঠিত গলায় বলল, কি হয়েছে বাবা? ব্যথা পেলে কিভাবে? প্রতাপ সাহা এত ব্যথা পাওয়া সত্ত্বেও মিষ্টি হাসলেন। শীতল কণ্ঠে বললেন, কিছু হয়নি মা, শান্ত হও। বাবা মেয়ের কথার মাঝে কেউ একজন হুঙ্কার দিয়ে উঠল, প্রতাপ, তবে কি তুমি এই জমিন ছাড়বে না? এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? প্রতাপ সাহা মেয়ের থেকে দৃষ্টি ফিরিয়ে লোকটার দিকে তাকালো। অদ্ভুত এক দাম্ভিক হাসি দিয়ে বললেন, আমি একবার যা বলি তা কখনোই বদলায় না। আমার না কথাটি আর হ্যাঁ হবে না। প্রতাপের উত্তরে হরমোহন সেন কুটিল হাসলেন। রহস্যময় কণ্ঠে বললেন, ভেবে বলছো তো একদম? প্রতাপের দ্বিধাহীন উত্তরে হরমোহনের হাসি প্রশস্ত হলো।
সে এবার দর্শিনীর দিকে অযাচিত দৃষ্টি নিবদ্ধ করলো। কাজের ছেলেটা থেকে হুকা নিয়ে সেটাই কয়েকটা টান দিয়ে ধোয়া ছাড়লো। অতঃপর পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে দর্শিনীর উদ্দেশ্যে বলল, দেখেছো তো মা, দেখেছেন তো মা, আপনার বাবা বড্ড অবুঝ সাজছে। সে বুঝেও বুঝছে না আমাকে রাগালে তার পরিণতি কিন্তু খারাপ হতে পারে। দর্শিনী এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারল না। কণ্ঠে তার উত্তপ্ত তেজ নিয়ে বলল, ছোটবেলা থেকেই তো দেখে এসেছি এ জমি আমার বাবার। হুট করে আপনি চাইলেই তো আবার বাবার সাধের জমি আপনাকে দিয়ে দিবে না, তাই না? এছাড়াও শুনেছি এ জমিতে নাকি আপনি তামাক চাষ করবেন। যেখানে তামাক ক্ষতিকর জিনিস, আমার বাবা তার জমিকে সন্তানের মতো মানে। সেই সন্তানের এমন নিকষ কালো ব্যবহার সে তো হতে দিবে না। আর না আমরা মেনে নেব এই অবমাননা। এতক্ষণ আপনি দৃষ্টান্তদার বাবা দেখে সম্মান করেছি, কিন্তু আপনি আপনার সম্মান রক্ষা করতে অক্ষম জ্যাঠামশাই। দুঃখের সাথে বলছি যে এ জমির আশা আপনি ছেড়ে দিন। দর্শিনীর কথার কারণে হরমোহনের বৃষ্টি প্রশস্ত হাসিখানা দমে এলো। মুখে ভর করলো অদ্ভুত হিংস্রতা। কণ্ঠস্বরে কাঠিন্যতা এনে সে হুমকির স্বরে বলল, আমিও দেখি তোমরা কিভাবে আটকাও। মূল্যনা বড় মাপের দিতে হয়। দেখো, হুমকি দিচ্ছেন, আপনার হুমকিতে কিছু আসে যায় না। আপনার ছেলে হয়েই আমি ওদের পক্ষে আছি। আমিও দেখি আপনি কি করতে পারেন। আসলে আপনার ছেলে হিসেবে নিজেকে পরিচয় করাতেও আমার ঘৃণা লাগে। এই আপনার জন্য আমি দেশ ছেড়েছিলাম। আপনি একটু জঘন্য লোক। দৃষ্টান্তের কথায় কোনো রকম প্রতিবাদ করলো না লোকটা, বরং বেশ সরল কণ্ঠে বলল, বাড়িতে এসো তুমি, অন্যের ঝামেলায় নিজেকে জড়িও না। তুমি আমাকে বাবা হিসেবে না মানলেও আমি তোমাকে ছেলে মানি। গ্রামে এসে অন্য জায়গায় থাকছো, সেটা দৃষ্টিকটু লাগে। দৃষ্টান্ত ঘৃণ্য দৃষ্টিতে বাবার দিকে তাকালো। হরমোহন তার দলবল নিয়ে মাঠ ছাড়ল। ততক্ষণে সন্ধ্যা নেমেছে পরিবেশে, সাথে ধীরে ধীরে বাড়ছে বৃষ্টির প্রকোপও। হরমোহন চলে যেতেই দৃষ্টান্ত মাথা নিচু করে প্রতাপ সাহার দিকে তাকিয়ে লজ্জিত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করবেন কাকা, বাবা ধীরে ধীরে পিশাচে রূপান্তরিত হচ্ছে। আপনারা চাইলে মানহানির মামলা করতে পারেন। দৃষ্টান্তের কথায় প্রতাপ সাহা হাসলেন। ছেলেটার বাহুতে ছোট্ট একটা চড় দিয়ে বললেন, ছোট্ট একটা ব্যাপারে মানহানির মামলা করার দরকার নেই। আর তাছাড়া তোমারও লজ্জিত হওয়ার কিছু নেই। আমরা তোমাকে আমাদের ছেলে হিসেবেই দেখি। এবার চলো আমাদের বাড়ি। আমার কপালটা তো ব্যান্ডেজ করাতে হবে। বরাবরের মতো প্রতাপ সাহার আচরণে মুগ্ধ হলো দৃষ্টান্ত। মাথা ঝাঁকিয়ে সায় দিল বাড়ি যাওয়ার প্রস্তাবে। দর্শিনী তৃণা আর দৃষ্টান্ত প্রতাপ সাহাকে আগলে ধরল। তার পিছে পিছে আসলো তার দুই ছেলে আর ছেলের বউ। নিস্তব্ধ ড্রয়িং রুমের মানুষগুলোর মাঝে বিধ্বস্ত অবস্থা। মায়াবী হুমকিনীর চিঠিটা খুলে পড়া শুরু করল। অপ্রিয় পরিবার, তোমরা যখন আমার বিষাক্ত শব্দগুচ্ছ দিয়ে সাজানো পত্রখানা পাবে, তখন আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি, একদম ধরাছোঁয়ার বাহিরে। চিঠির শুরুতে নিজের পরিবারকে অপ্রিয় বলতে আমার হাত কেঁপেছিল, কিন্তু হৃদয় কাঁপেনি একবারও। তোমাদের আচরণ ধীরে ধীরে আমাকে অতিষ্ঠ করে তুলেছিল, তাই চলে যাচ্ছি বহুদূর। আর ফিরে দেখব না তোমাদের। নেই কোনো পিছুটান আমার। বৌদির সাথে তোমরা যা করেছো তাই যথেষ্ট ছিল আমার ঘৃণা কুড়াতে। বিপ্রতীপ দাদা, বরাবরই তোমাকে আমার আদর্শ মানতাম, কিন্তু মানুষের আসল রূপ যে খোলসের আড়ালে থেকে যায়, তোমাকে না দেখলে জানতামই না। বৌদিকে যখন তুমি এ বাড়িতে নিয়ে এসেছিলে, সেদিন থেকে আমি পৃথিবীর সেরা একজন বন্ধু পেয়েছিলাম, যা কালের গহ্বরে হারিয়ে গেছে তোমারই কারণে। তুমুল স্বপ্ন চোখ নিয়ে যে মেয়েটা আমাদের বাড়িতে পা দিয়েছিল, রংহীন জীবন নিয়ে, সে মেয়েটা তোমাদের বাড়ি ছেড়েছে। দুজনই মেডিকেলের একই ইয়ারের স্টুডেন্ট ছিলাম। আমি ঘরের মেয়ে বলে আমাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানানোর পর্যায়ে এনে দিয়েছ, আর ও পরের মেয়ে বলে পায়ে চেপে হত্যা করেছ ওর স্বপ্ন। মেয়েটা অভিযোগ করেনি, সকাল বিকেল খেটে গিয়েছে অক্লান্ত, কেবল তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু অভাগিনীর কি আর সে কপাল আছে? তুমি যেদিন নতুন বউ নিয়ে ঘরে ঢুকলে, সেদিন প্রথম মেয়েটা অভিযোগের ঝুলি খুলে বসেছিল, ঢেলে দিয়েছিল তার সকল ব্যথা। আমি সহ্য করতে পারছিলাম না মেয়েটার এমন বিধ্বস্ত অবস্থা। এরপর আর তার চোখে চোখ মিলাতে পারিনি। প্রিয় বান্ধবীর করুণ দশা দেখে গেছি দূর থেকে। সে তো পরের মেয়ে, তোমরা হলে ঘরের লোক। কী বার করতে পারি? আমার মা, তোমাকে সত্যি আমার কিছু বলার নেই। আমার চোখে সবচেয়ে ঘৃণ্য মানুষ তুমি।
একমাত্র তোমার কারণে আমাদের হাসি খুশি পরিবার মূর্ছা গেছে। শুধু তোমার অহেতুক দণ্ডের কারণে ঝলসে গেছে কতগুলো মানুষের সুখ। নতুন বইয়ের প্রয়োজন ছিল তোমার, তাই না? এসেছে তো নতুন বউ। আমি প্রার্থনা করি তোমার প্রতিটি সময় তুমি গুমরে গুমরে শেষ হও। প্রিয় বাবা, ক্ষমা করো আমায়। এই সব কিছুর মাঝে তোমার কোনো দোষ ছিল না। আদৌ কি তুমি একেবারে নির্দোষ বাবা? অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তারা সমান দোষী। তাই আমিও দোষী। তাও তো আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু তুমি চুপ থাকতে সদা। মেয়েটাকে তো এত ভালোবাসতে, একটু পাশে দাঁড়াতে পারলে না? তোমার একটা বুলি হয়তো বদলে দিতে পারতো সবটা। তবু আমি যেতে যেতে তোমায় দোষী করলাম বলে মন খারাপ করো না। তোমার সবচেয়ে বড় দোষ, তুমি অন্যায়ের প্রতিবাদ করতে জানোনি। অতঃপর মায়া তোমাকে দেখলাম আর কতদিনই বা হলো। তুমি এভাবে না আসলেই হয়তো পারতে। যাই হোক, তুমি না এলে আমার গুণধর ভাই হয়তো অন্য কাউকে আনতো। তাই সম্পূর্ণ দোষ তোমাকে দেওয়া যায় না। কেবল এতটুকু বলবো, আমার বাবাটাকে দেখে রেখো। আর কার কি করবে সেটা তোমার ব্যাপার। তোমার সংসার তুমি সামলে রেখো। ইতি বিহঙ্গিনী। প্রতিটি সদস্য মাথা নিচু করে সবটা নীরবে শুনল। মোহনা আফসোস করতে করতে বলল, আমার ওই মেয়েটাকে মুখ পুড়িয়ে খেয়েছে। নিশ্চয়ই ওই কুমন্ত্রণা দিয়ে গিয়েছিল। তাহলে আমার সাদা সিধা মেয়ে এমন করে? মায়ের চিঠিটা ভাঁজ করছিল। শাশুড়ির কথা শুনে ভ্রু কুঁচকে যায় তার। তীক্ষ্ণ কণ্ঠে বলে, মানুষটা তো এখন আর আপনাদের সাথে থাকে না, তবু আপনারা ভালো হলেন না। তাকে এসবের মাঝে টানতে হবে কেন? একটু তো মানুষ হন। মোহনা ফুঁসে উঠল, আর তো সয় না ও মেয়ের পটর পটর কথা। মোহনা উঠে দাঁড়িয়ে দাঁত কিরমির করে যখন মায়ের গলে চড় দিতে যাবে, তখনই তার হাত ধরে ফেলে নিলয় কুমার, মানে তার স্বামী। মায়া হঠাৎ আক্রমণে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। মোহনা স্বামীর এমন আচরণে হা হয়ে যায়। অবাক কণ্ঠে দাঁত কিরমির করে বলে, হাত ছাড়ো আমার। তোমার সাহস কি করে হয় আমার হাত ধরা? হাত ছাড়ো। মহিলার কিছু উচ্চারণ করতে পারে না, তার আগে সপাটে চড় পড়ে তার গালে। বিপ্রতীক মায়া, এমনকি মোহনা স্তব্ধ বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। নিলয় কুমার হাত মোট করে তাচ্ছিল্য হেসে বলল, এই চরটা কিছুদিন আগে মারলে আমার প্রিয়দর্শিনী থেকে যেত শেষ অবধি। নিলয় কুমারের এমন বদলে সবাই অবাক, বিস্মিত। মায়া কেবল হাসল। এই তো বদল শুরু। বাহিরে তুমুল বর্ষণ। কদম কেয়া হয়তো ভিজে সিক্ত বর্ষণের ছোঁয়ায়। দর্শিনীর বাড়িতে বিরাট রান্নাবান্নার আয়োজন। খিচুড়ি চড়ছে চুলোয়। আবহাওয়া নির্ভর খাবার তৈরি হচ্ছে আজ। বসার রুমটাতে প্রতাপ সাহা, তার দুই ছেলে, স্ত্রী নিপার বাবা মা, বোন মৃত্যুঞ্জয় দৃষ্টান্ত তৃণা বসে আলাপ আলোচনা করছে। বিকেলের ঘটনায় আলোচনার মূল বিষয়। রান্নাঘরে নিধি আর দর্শনী রান্নার বন্দোবস্ত করছে। রাত হয়েছে, সাথে বিদ্যুৎ নেই। হারিকেনের আলোয় সারছে সব কাজ। বৃষ্টি পড়লে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকবে না, এটাই যেন নির্ধারিত। দৃষ্ট আর নিপার বোনের ছেলে আরেক জায়গায় বসে খেলছে। যে যার আলোচনায় যেন তুমুল ব্যস্ত। রান্নাবান্না শেষ হতে দর্শিনী বসার ঘরে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আলোচনার এক পর্যায়ে দর্শিনীর মা বলে উঠল, কী লাভ অত ঝামেলা করে? জমিটা দিয়ে দাও ওদেরকে, পরে যদি কোনো ক্ষতি করে। শাশুড়ির কথায় সায় জানালো নিধি। সেও শ্বশুরকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ বাবা, শান্তিতে সবটা মিটমাট করে নেন না, পরে যদি কিছু করে। দর্শিনী রান্নাঘর থেকে মাংসের বাটিটা নিয়ে মাত্র ঘরে এসেছে। বড় বৌদির কথাতে সে প্রতিবাদ করে বলে উঠল, না বৌদি, কেন দিবে বাবা জমি? এটা আমাদের জমি, বাবার কত শখের জমি, এত সহজে তো দেওয়া হবে না। দর্শিনীর মা দর্শিনীকে ধমক দিয়ে উঠল, চুপ কর, এত কথা তোকে কেউ জিজ্ঞেস করেছে? চিনিস না হরমোহন দাদাকে? উনি অনেক ভয়ঙ্কর। দর্শিনী তো কোনো ভুল বলেনি। এ জমি আমি দিব না। সরলা। প্রতাপ সাহার গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এরপর পিনপতন নীরবতায় ছেয়ে গেল রুম। মৃত্যুঞ্জয় নীরবতা ঢেলে বলে উঠল, আপনারা কিছু ভাববেন না, দৃষ্টান্ত আর আমি আপনাদের সাথে আছি। কে কি করবে আমরা দেখব। মৃত্যুঞ্জয়ের কথায় আশ্বাস পেল সবাই। দর্শিনী মাংসের বাটিটা নিয়ে আবার রান্নাঘরের দিকে অগ্রসর হলো। কিছুক্ষণ পর উঠোনে কারো পড়ে যাওয়ার শব্দ হলো। আতকে উঠল সবাই। তন্মধ্যে দৃষ্টান্ত খাবার রেখে ছুট লাগালো উঠানের দিকে। তার ভয়ে হাত পা কাঁপছে। মেয়েটা এই অবস্থায় পড়ে গেল না তো?
4 মাসের বেশি চলছে। এমন অবস্থায় এই বিপদ তো সর্বনাশ ডেকে আনবে। টিনের চালে বৃষ্টির শব্দ যেন ছন্দ তুলছে। রাতের আকাশে মেঘ জমলে রাত ততটা নিকষ কালো লাগে না, বরং অন্যান্য দিনের তুলনায় রাতটা স্বচ্ছ হয়। ঘরের মানুষ বেশিরভাগই উঠোনে দাঁড়িয়ে আছে। নিধি তার ছেলেকে উঠোন থেকে তুলে লাগিয়ে দিল এক চড়। কানটা মলে দিয়ে বলল, পাজি শয়তান ছেলে, বৃষ্টি দেখলে ওর ভিজতে হবে সবসময়। নিশ্চয় এখন লুকিয়ে ভিজার জন্য এসেছিল অন্ধকারের মাঝে, তাই পড়েছে। বেয়াদব ছেলে হয়েছে একটা। দৃষ্টান্ত একটা স্বস্তির শ্বাস ফেলে। দর্শিনী রান্নাঘর থেকে ছুটে উঠানে নামতে নিলে ধমক ওঠে দৃষ্টান্ত। এই তুই উঠোনে নামছিস কেন? দেখছিস না উঠোনে কত পিচ্ছিল হয়ে আছে? পড়ে যাবি তো নাকি? সাবধান হবি কবে? অদ্ভুত। দৃষ্টান্তের ধমকে দর্শিনীর পা আবার আগের জায়গায় স্থির হলো। দৃষ্টান্ত কেন সাবধান করেছে তার বুঝতে বাকি রইল না তার। নিধিও স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ প্রিয়, তুই আর ভিজিস না অন্তত। দেখ এখানে সবাই কত ভিজে গেছে। যা তাড়াতাড়ি সবার জন্য গামছা আর জামা কাপড় বের কর। এই ছেলেটার জন্য সবার নাজেহাল অবস্থা। দৃষ্টান্ত দাদা প্রথমে ছুটে এসেছে এই আধারে। আমরা তো ভেবেছিলাম তুই কোনো অঘটন ঘটিয়েছিস। যাক, বাঁচিয়েছে। দর্শিনী মাথা নাড়িয়ে ঘরে চলে গেল। সবার জন্য জামা কাপড় বের করা শুরু করলো। একে একে সবাই ঘরে প্রবেশ করলো। মৃত্যুঞ্জয় এতক্ষণ সবটা নীরবে পর্যবেক্ষণ করলো। ভ্রুকুচকে এলো তার আপনা আপনি। দৃষ্টান্ত শাসন নামক ব্যাপারটা তার ঠিক সহ্য হচ্ছে না। দৃষ্টান্ত একটু বেশি ভাবছে আজকাল দর্শিনীকে নিয়ে। একে একে সবাই ঘরে ঢুকতে ব্যস্ত। মৃত্যুঞ্জয় তখন ধীর কণ্ঠে দৃষ্টান্তের পিছু ডেকে উঠল, দৃষ্টান্ত শোনো। দৃষ্টান্ত ঘরে ঢুকতে গিয়েও থেমে গেল। তখনও অঝরে বৃষ্টি পড়ছে পৃথিবীর বুকে, ভিজিয়ে দিচ্ছে উত্তপ্ত পরিবেশকে। দৃষ্টান্ত পিছু ফিরল, ভ্রুকুচকে বলল, হ্যাঁ বলো। মৃত্যুঞ্জয় মুখের কাঠিন্য ভাবটা সরিয়ে হাসল, একটু খোঁচা দিয়ে বলল, আজকাল দেখি প্রিয়দর্শিনীর ভালোই খেয়াল রাখছিস, শাসনও করছিস। বাহ, কি ব্যাপার বন্ধু? দৃষ্টান্ত মৃত্যুঞ্জয়ের কথা শুনে অনেকক্ষণ থম মেরে রইল। পরক্ষণে উচ্চ শব্দে হেসে উঠল। সে যেন মজার কিছু শুনে ফেলেছে। সেই হাসির ঠোঁটের কোণে বজায় রেখে ফিসলে কণ্ঠে বলল, আজকাল দেখি আমার শাসন দেখে কারো হৃদয় পুরে প্রতিহিংসারা জ্বলে ওঠে উদ্যমে হৃদয় আঙিনায়। বাহ, কি ব্যাপার বন্ধু? মৃত্যুঞ্জয় যেন এটার জন্য প্রস্তুত ছিল না। খানিকটা থতমত খেয়ে যায় সে। নিজে বিব্রত পরিস্থিতি আড়াল করতে বলে উঠল, কি বলছিস এসব? তুমি যা বুঝেছ তাই ভাই। দৃষ্টান্তের দুষ্টুমি মাখা কণ্ঠে হেসে ফেলে মৃত্যুঞ্জয়। যাক, তার বন্ধু যেহেতু তার মনের পরিস্থিতি বুঝে গেছে, তবে আর ভয় নেই, আর দ্বিধা নেই। প্রকৃতির সাথে শীতল হলো মানবের বক্ষ পিঞ্জিরা। যাক, এবার অন্তত তার মানবী তার। দৃষ্টান্ত কতক্ষণ পর হাসি থামালো। কিছু একটা ভেবে অদ্ভুত কণ্ঠে বলল, মেয়েটাকে আগলে রাখবি তো সব সময়? আমার উপর তোর ভরসা নেই? তোর উপর ভরসা আছে, কিন্তু দর্শিনীর ভাগ্যের উপর আমার ভরসা নেই। দৃষ্টান্তের কণ্ঠে কথায় কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল মৃত্যুঞ্জয়কে। সে ভেবে ভেবে অবাক হলো, দৃষ্টান্ত এতটা গভীর কথা কেন বলল? ততক্ষণে ভেতর থেকে তাদের ডাক এলো। দুজন নিজেদের ভাবনা বাদ দিয়ে ছুটে গেল ঘরের দিকে। তারা হয়তো দক্ষিণ দিকের জানালার দিকে তাকালে দেখতে পেত কে একজন তাদের কথা শুনেছে, অতি গোপনে নীরবে। নিপাত ধৃষ্টের মাথাটা ভালো করে মুছে দিচ্ছে। সবার সাথে তেমন ভালোবাসা না থাকলেও ধৃষ্টকে নিপা অনেক বেশি আদর করে। কারণ একটাই, বিয়ের পর এতগুলো বছর পরও তার কোল খালি। একটু মা ডাক শোনার হাহাকার তার হৃদয়ে জ্বলছে অনবরত। তাই সে ধৃষ্টকে নিজের সন্তানের মতোই আদর করে। তন্মধ্যে সকলের খাবার শেষ হলো। এখন কেবল নিধি আর দর্শিনী বাকি আছে। নিধি রান্নাঘর থেকে নিজেদের খাবারটা এনে সাজিয়ে রাখল। নিজের ছেলের পানে তাকিয়ে ধমকের স্বরে বলল, ওকে এত সোহাগ করার দরকার নেই নিপা। আদরে আদরে বাদর তৈরি হচ্ছে। মায়ের ধমকে ধৃষ্ট নিপার গলা জড়িয়ে ধরল। নিপা আহ্লাদি স্বরে বলল, আহা দিদি, বাচ্চা মানুষ, একটু তো দুষ্টুমি করবেই। তার জন্য তুমি ওকে এত বকবে না তো, আমার ভালো লাগে না। হ্যাঁ, তুই আহ্লাদ দিয়ে ওকে এমন বানাচ্ছিস। একদম আহ্লাদ নিবি না, একটু তো শাসন করিস। যার কোল খালি তার শিশুদের প্রতি আহ্লাদ ছাড়া আর কিছু আসবে না দিদি। তুমি তো মা ডাক শুনতে পেরেছ, কিন্তু আমি পাইনি। আমি জানি কতটা তৃষ্ণা আমার হৃদয়ে, কতটা হাহাকার।
তোমরা অনেক ভালো, তাই হয়তো দর্শিনীর মতো আমার দশা হয়নি। না হয় আমার ভাগ্যেও তো সেই একই পথে। সে আমি যতই দর্শিনীকে কথা শোনাই। পুরো ঘরময় পিনবতন নীরবতা। নিপার মতন শক্ত মেয়ের চোখে অশ্রুকণা টলমল করছে। প্রতাপ সাহা নিজের আরাম কাদারা থেকে উঠে আসলেন। পুত্রবধূর মাথায় আদরে হাত বুলিয়ে বললেন, মা, আফসোস রেখো না জীবনের প্রতি। সে তোমাকে যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থেকো। আর রইল সন্তানের কথা, অনেক দম্পতি সন্তান জন্ম না দিয়েও সন্তান পায়। তোমরা দত্তক নিতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। তোমাদের খুশিতেও আমরা খুশি। এতে একটা অনাথ বাচ্চা মা বাবা পাবে, আর তোমরা সন্তান। হ্যাঁ ছোট বউ, তোমরা চাইলেই সন্তান দত্তক নিতে পারো। অনাথ আশ্রমে কত অসহায় শিশুরা আছে, তাদের মাঝে একজনের সাধ হও তোমরা। শ্বশুর শাশুড়ি আমার নিবিড় কথায় নিপার ঠোঁট তীর তীর করে কেঁপে উঠল। দু ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে নীরবে। এতক্ষণ সবটা দর্শিনী চুপ করে শুনেছিল। ইস, তাদের বাবা মায়ের মতন যদি তার শ্বশুর বাড়ি হতো, তাহলে বোধহয় তার সংসারটা এভাবে ধূলিসাৎ হতো না। নিপার স্বামী সুমন নিপাকে ধমকি উঠল, এই, এমন কান্না করছো কেন? তোমাকে কি আমরা কোনো কিছুর অভাবে রেখেছি? তোমার বাবা মায়ের সামনে কান্না করছো, তাদের কেমন লাগছে বুঝতে পারছো না? আর দৃষ্ট আছে না, ও আমাদেরই সন্তান। দেবরের কথাকে প্রশ্রয় দিয়ে নিধিও বলল, হ্যাঁ রে নিপা, দৃষ্ট কি তোদের সন্তান না? এমন করে বলছিস কেন? কান্না বন্ধ কর, সবার খারাপ লাগছে। দর্শিনী ছোট্ট শ্বাস ফেলল, ছোট বৌদির কাছে ধীর পায়ে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসলো ছোট বৌদির পায়ের কাছে। ছোট বৌদির চোখ দুটো খুব আদরের সাথে মুছে দিয়ে নিবিড় কণ্ঠে বলল, ছোট বৌদি, তুমি কেঁদো না। যখন শখ পূরণ করেছে তোমার, তখন তোমার এ শখও অপূর্ণ থাকবে না। দেখেছো, তোমার শ্বশুর বাড়ির মানুষ তোমার চোখের জল ঝরতে দিচ্ছে না। তোমার কত ভাগ্য। এমন ভাগ্যের উপর না পাওয়ার কলঙ্ক আর লেপন করো না। তোমাকেও মা ডাকার মতন কেউ নিশ্চয়ই আসবে। নিপা থামল, বিষণ্ণ কণ্ঠে বলল, এত বছরেও যার কোলে কেউ এলো না, তার কোলে কি আর কেউ আসবে? দর্শিনী মুচকি হাসল, আশ্বাসের স্বরে বলল, এই যে আমি কথা দিলাম, তুমি একদিন কাউকে কোলে পিঠে করে মানুষ করবে, দেখে নি। নিপা চুপ হলো, ছাতে চুপ হলো নীরব পরিবেশ। টিপ টিপ বৃষ্টির ফোঁটাগুলো কেবল ছন্দ তুলে যাচ্ছে। দর্শনীয় ভেতরে খুব গভীর ভাবনা ভাবছে। আজকাল তার মন কু ডাকছে, তার সন্তানের তো বাবা নেই। যদি জন্ম দিতে গিয়ে সেও চলে যায় বহুদূর, তবে বাচ্চাটা এখন আর অনাথ হবে না। এই তো সে তার বাচ্চার জন্য নতুন মা বাবা খুঁজে এনেছে।